এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। আব্দুল্লাহ শাফি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশার আলো কি দেখতে পাচ্ছে বাংলাদেশ, বিশেষ করে শিক্ষা ব্যবস্থায়? দেখুন, এটি একটি খুব সহজভাবে বললেন, কিন্তু খুবই কঠিন প্রশ্ন। কারণ আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমেই যে আশার আলো দেখতে পাবে সেটি আসলে ঠিক বলা যায় না। কারণ এগুলো পলিটিক্যাল বক্তব্য হতে পারে, রাজনৈতিক নেতারা সেই ধরনের বক্তব্য সব জায়গায় সব সময় দিয়ে থাকেন। আজকে ৩৫ বছর পর, যেটি খুব উল্লেখযোগ্য ঘটনা, যে ৩৫ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজ ক্যাম্পাসে গেলেন। বলা হয় নানা কারণে তিনি রাজনৈতিক কারণে যেতে পারেন না, এবং সেখানে তিনি শুরু করেছিলেন, পড়াশোনা শেষ করতে পারেন নাই। তো আজকে যাওয়ার পর দুটি প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন, শিক্ষামূলক প্রোগ্রামে। এবং দেখুন, এই ধরনের প্রোগ্রামে, যেটি আশার আলোর কথা বলছেন, যে এই ধরনের প্রোগ্রামে সাধারণত প্রধানমন্ত্রীরা অংশগ্রহণ করেন না। এখানে আপনারা যেটি দেখছেন যে দুটি প্রোগ্রামে, যে নবাব নওয়াবলী সিনেট ভবনে একটি প্রোগ্রামে, সেখানে শিক্ষার্থীদের সঙ্গে তিনি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন, এবং সেখানে প্রচুর শিক্ষার্থীর প্রশ্নোত্তর পর্বে তিনি অংশ নিয়েছেন, এবং তারা সরাসরি প্রশ্ন করেছেন বাংলাদেশের সামনের দিনগুলোকে তারা শিক্ষা কেমন দেখতে চান, সে অনুযায়ী প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন। একই সঙ্গে কিন্তু টিচারদের সঙ্গে আরেকটি, যে মুজাফফর আহমদ চৌধুরী ভবনে যেই মতবিনিময় সভাটি হয়েছিল, সেই জায়গায় তিনি অনেক কিছু বলেছেন। দেখুন, তিনটি খুব গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন। যে রাজনৈতিক বিবেচনায় নিয়োগে মান কমেছে উচ্চশিক্ষার। এটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তো খুবই খুব, এটা সবাই জানে আসলে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা এবং রাজনৈতিকভাবে কীভাবে টিচারদেরকে নিয়োগ দেওয়া হয়, এবং বৈশ্বিক র্যাঙ্কিং। আব্দুল্লাহ শাফি, আমি শুরুতেই যেটি বলছিলাম যে আসলে আশার আলো বলার কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগ হয়, সেই নিয়োগে যে রাজনৈতিক বিবেচনা করা হয়, এটা আমরা সবাই জানি, সকলেই জানি। কিন্তু তার মতো এত উচ্চ পর্যায়ে যে তিনি এটা রিয়েলাইজ করেছেন এবং তিনি এটা বলছেন, তার মানে এখন থেকে আর রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ হবে না। এইটা একটা বড় ব্যাপার কিনা? আমার কাছে এটা খুব বড় ব্যাপার মনে হয়েছে। এইটাকে আপনার কাছে বড়, এটাকে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি হতে পারে যদি এইভাবে বলি। কারণ দেখুন, যে 2 মাস হলো সরকারে, যদি এইভাবে চিন্তা করেন যে একদিকে বলছে যে সরকার সব কিছুতেই চেঞ্জ নিয়ে আসবে, কিন্তু সেই জায়গায় কিন্তু ভিসি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসির পরিবর্তন সবই কিন্তু রাজনৈতিক বিবেচনায় হয়েছে, এবং পরবর্তী যে শিক্ষক নিয়োগগুলোর যে রাজনৈতিক বিবেচনায় হবে না, মেধার ভিত্তিতে হবে, সেই প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। এবং দেখুন, স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া টেকসই উন্নয়ন কিছুই হয় না। এই জায়গায় স্পষ্ট একটা কথা তিনি শিক্ষার্থীদের কাছে বলেছেন, যে হচ্ছে আমাদের দেশের যে সমস্ত উন্নয়ন সবগুলো হয়, সবগুলো শিক্ষার্থীদের হাত ধরে। অর্থাৎ তাদের কাছে তিনি রাজনৈতিক স্থিতিশীলতার একটা আশ্বাস চেয়েছেন, যে আমরা ধীরে ধীরে আগাচ্ছি, ধীরে ধীরে যাই, যদি স্থিতিশীলতা থাকে তবে যে বিষয়গুলো এক্সপেক্ট করা হচ্ছে সেগুলো হয়তো ভবিষ্যতের দিকে খুব ভালো কিছু হবে। এই বিষয়গুলো এবং এই যে কারিকুলামের বিষয়টা আমরা দেখেছি বারবার পরিবর্তন হয়েছে, শিক্ষার্থীরা এর আসলে ভুক্তভোগী হয়েছে। আমরা দেখেছি কয়েকবার পরিবর্তন হয়েছে বিগত 16 বছরে, 18 বছরে। দেখুন, গত 16 বছর যেই আওয়ামী লীগ শাসন আমল ছিল, তখন কিন্তু বেশ কয়েকবার এটা নিয়ে কাটাছেঁড়া হয়েছে, এবং এই নিয়ে কিন্তু শিক্ষার্থীরা যারা আছেন, অভিভাবক, তারাও খুব বিরক্ত ছিলেন। এবার নতুন সরকার আসার পরে কিন্তু 5 আগস্টের পরের সরকারও কিন্তু এই নিয়ে কাটাছেঁড়া করেছেন। নতুন সরকার আসলে বিএনপি সরকার বলছেন যে বিশ্বমানের একটা শিক্ষা কারিকুলাম তারা তৈরি করতে চায়। প্রতিবেদনটি দেখছিলাম, এবং সেখানে যেটা মনে হয়েছে যে আধুনিকায়ন জরুরি, কিন্তু সেটা হতে হবে সুপরিকল্পিত। আমরা এর আগে দেখেছি ইতিহাস নিয়ে নানান ধরনের কাটছাট হয়, এক একজন এক এক রকমের মতো করে। ভবিষ্যতে এটা আসলে কি হতে যাচ্ছে, কেমন হতে যাচ্ছে, কি মনে হয় আপনার কাছে? দেখুন, আমি আপনাকে একটা বিষয় একটু স্মরণ করিয়ে দিতে চাই। ধরুন, আরও 20 বছর আগে, 25 বছর আগে, যখন কোনো এলাকায় একটা ছেলে স্টার মার্কস পেত, তখন কিন্তু সামাজিক মর্যাদা বাড়ত, এবং সবাই তাকে দেখতে যেত যে ছেলেটি স্টার মার্কস পেয়েছে বা মেয়েটি স্টার মার্কস পেয়েছে, এবং পুরো এলাকা জুড়ে এক ধরনের খুব ভালো একটা পরিবেশ তৈরি হতো, যে সে খুব মেধাবী। কিন্তু এখন কিন্তু প্রচুর পরিমাণে A+ পাচ্ছে, গুরুত্ব কিন্তু ঠিক সমানভাবে পাচ্ছে না। আসলে সেটার জন্য নয়, গ্রেডিং সিস্টেম তো বিএনপি সরকারের আমলেই। ধরুন, সে গ্রেডিংটা হচ্ছে 2001 থেকে শুরু করে 26 পর্যন্ত যদি ধরেন আপনি, এই 1 থেকে শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তনটা শুরু হয়েছে, এবং তারপর তখন একমুখী শিক্ষার কথা বলে নানা ধরনের পরিবর্তন আনা হয়েছিল। তারপর আওয়ামী লীগ সরকারের সময় বেশ কয়েকবার সৃজনশীল, তারপর পিএসসিতে জেএসসি পরীক্ষা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু শিক্ষার্থীরা একেবারে হাঁপিয়ে যাচ্ছিল। এবং সবশেষ যখন আওয়ামী লীগ সরকারের শেষের দিকে এসে তারা একমুখী কারিগরি শিক্ষা ব্যবস্থার কথা চালুর জন্য বলছিল, এবং এই নিয়েও তারা 1 বছর 2 বার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করেছিল। তারা যখন খুবই বিরক্ত ছিল, তারপর আসলো 5 আগস্ট, এবং সবশেষ কিন্তু আসলো যে ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূসের।
তখনও কিন্তু কিছু কিছু পাঠ্যপুস্তক থেকে কিছু কিছু বিষয় বাদ দেওয়া হচ্ছিল। শিক্ষার্থীরা আসলে বুঝতে পারছিল না তারা কি পড়বে কি পড়বে না, কি বাদ দিবে কি বাদ দেবে না। বিষয়গুলো সবই যেন রাজনীতিকরণের মতো হয়ে যাচ্ছিল। এবং সবশেষ যেটি বলা হচ্ছে যে আমূল পরিবর্তন প্রয়োজন, দক্ষ জনবল, পরিকল্পনা, একটা বিষয় বলা হচ্ছে এখানে যে তিনটা বিষয়ের মধ্যে। দেখুন এই জায়গাগুলোতে সবসময় বিশেষজ্ঞরা জোর দেন, কিন্তু এইটা গড়ার জন্য যেই রাজনৈতিক সদিচ্ছা দরকার। দেখুন শিক্ষা ব্যবস্থা কিন্তু পুরোটাই একেবারে পলিটিক্যাল উইলের ব্যাপার রাজনৈতিক দলগুলোর, যে আমি যদি শিক্ষা ব্যবস্থাকে ঠিক করি তাহলে আমার পুরো সমাজ ঠিক হয়ে যাবে। এবং এটা শুধুমাত্র শিক্ষার ব্যাপার না, এটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটির একটা ব্যাপার, যে আমার জাতীয় নিরাপত্তা কেমন হবে সেটাও কিন্তু নির্ভর করে আমার শিক্ষা ব্যবস্থা কেমন সেই বিষয়গুলোর উপর। এখন নতুন করে এই সরকার আসলো, সবে মাত্র 2 মাস হলো, মানে 25 বছরের জঞ্জাল একেবারে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে কাটাছেঁড়া হয়ে গেছে সেটি একদিনে শেষ করে ফেলবেন বা পরিকল্পনা তারা নিচ্ছেন খুব ভালো। এখন দেখা যাক সামনের দিনগুলোতে আসলে তারা কিভাবে এই কাজগুলো করেন। যেহেতু প্রধানমন্ত্রীও এক ধরনের সদিচ্ছার কথা জানিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের সমালোচনাও তিনি করেছেন রাজনৈতিকভাবে, যেটি হয়। তো সব মিলিয়ে বলা যায় যে সামনের দিনগুলোতে আমরা আসলে ওয়েট করতে পারি, দেখতে আমরা পারি আশাবাদী আসলে থাকতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্টুডিও থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফিক।